পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, হাজারো পর্যটকের পদচারণায় মুখর, আনন্দ, উদযাপন আর ফুর্তি। সন্ধ্যায় সূর্যাস্তের অপরূপ মায়া। বলছি আমাদের কক্সবাজারের কথা। কিন্তু এই শহরের পাশের দেশ অর্থাৎ মিয়ানমার থেকে আসা স্ট্রবেরি স্বাদের মরণ নেশায় এই কক্সবাজারের আর্থসামাজিক বাস্তবতা অনেকখানি বদলে গেছে। এই শহরে এখন শুধু মানুষ সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে আসে না, পাশাপাশি নিরাপদে নির্বিঘ্নে ইয়াবা সেবন করতেও আসে, যাদের বেশিরভাগই বয়সে তরুণ। তথ্য, প্রমাণ আর ছবিতে টিম আন্ডারকভার আজকে দেখাবে মাত্র কয়েক বছরের ব্যবধানে কিভাবে কক্সবাজার বাবা বাজারের রূপ নিয়েছে তার অনুসন্ধানী গল্প। 12 ঘন্টার লং ড্রাইভ শেষে কক্সবাজারে টিম আন্ডারকভার। এবারের পর্বের জন্য টিমের গায়ে পর্যটকের ছদ্মবেশী চাদর, সেই চাদর মুড়ি দিয়ে পথশ্রমের ক্লান্তি দূর করতে একটা আশ্রয়ের খোঁজে। পর্যটন এলাকা, তাই হোটেল রুমের ভাড়াও আকাশচুম্বী। আমাদের সাধ্যের মধ্যে একটা জায়গা খুঁজতে এ হোটেল ও হোটেলে ঘুরোঘুরি। ওই যে কথায় আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, ঠিক তেমনি হোটেল খুঁজতে খুঁজতে অনুসন্ধানী মনকে সজাগ রাখা। তখনই এন্টেনায় একটা সিগন্যাল ধরা পড়ে। হোটেল ভাড়ার দরদামের পাশাপাশি একজন বয় বাড়তি আরাম আয়েশের কথা খুব ফলাও করে বলতে থাকে। কি সেই আলাদা ব্যবস্থা? আমি আগে থাকতে বলে দিই, আমাদের তো বাজেট আছে। বস, আপনাদের বাজারের বাইরে যাবো না, আসেন, কারণ আমি আপনাকে কথা বলতে পারবো। আচ্ছা, হোটেলে আসলে তো কোনো ঝামেলা হবে না। কিছু জানেন ঝামেলা নাকি? আপনার খানা কিছু না, ঝামেলা একটা বয় বলে কথা বলবেন। না না, ভয়ের কোনো বিষয় নেই, কারণ আপনার বাইরে তো লাগলে আপনি সাথে থাকবেন, সমস্যা নেই। আমি তো খাই, না খাইলে কি কেউ ভালো মন্দ বুঝবি। হোটেল বয়ের সেই সিগন্যালকে অনুসন্ধানী মনে সংরক্ষণ করে ছদ্মবেশ উপযোগী নিরিবিলি একটা ডেরা খুঁজে বের করা। এরই মধ্যে সমুদ্রের গর্জন বারবার তার দিকে টানছিল আমাদের, তাই আর নিজেকে ধরে রাখতে না পেরে সমুদ্র স্নানে টিম আন্ডারকভার। ওই যে বলেছি, ছদ্মবেশ পর্যটকের কিন্তু মূল কাজ অনুসন্ধান। তাই এক গ্রুপ সাগরে ভাসছে আর তার পাশেই অন্য গ্রুপ কাঁকড়ার মতো বালি খুঁড়ছে। সমুদ্র পাড়ি, জেলে পাড়া, তাদের ছোট ছোট ঘর, মাছ ধরার বড় ছোট নৌকা। ওই পাড়ার দুজন কিশোরের সাথে গল্পে মাতে টিম আন্ডারকভার। গল্পে আড়ি পাতুন। আমার দুলাবে একটা আছে, ওগুলো বিক্রি করছে। অনেক কথা একটু এগুতেই দেখি তাদের কিশোর চোখের সন্দেহ। আমরা পর্যটক নাকি পুলিশের লোক, এটা নিয়ে তাদের মধ্যে যুদ্ধ চলছে। পর্যটক ঘুরতে আইছি। এক পক্ষ অনুসন্ধানী আর অন্য পক্ষ সমুদ্র মন্থনকারী। দাপাদাপিতে জল ঘোলা করছে সবাই। অন্যদিকে সেই দুই কিশোরের বিশ্বাস জয় করতে আপ্রাণ চেষ্টা করছে টিমের ডাঙায় থাকা সদস্যরা। এইখানে পাওয়া যাবে না? পাওয়া যাবে। আপনাকে বলছি না, একটা 70 টাকা। 70 টাকা তোমাদের দিলে না দিতে পারবা? হ্যাঁ, পারবো। আমাদের সঙ্গে যাবেন তো? হ্যাঁ, আমরা দোকানটা দেখা দেবো, আপনি নিয়ে আসবেন এখান থেকে। তাই নাকি? সত্যি সত্যি। দর্শকদের একটা তথ্য দেই। কক্সবাজারে পা রাখার প্রথম 6 ঘন্টার মধ্যেই প্রথমে হোটেল বয়, পরে দুই কিশোরের কাছ থেকে ইয়াবার অফার। টিম আন্ডারকভারকে একটি সিদ্ধান্তে নিয়ে আসে। সিদ্ধান্তটি হল কক্সবাজারে এই ব্যবসা রমরমা, তাই অনুসন্ধানী মনকে আরও একটু বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়ে ঘোরাঘুরি জারি রাখা। সমুদ্র স্নান আর ঘোরাঘুরিতে গলা শুকিয়ে কাঠ, তাই ডাব দিয়ে গলা ভেজানোর উদ্যোগ। কিন্তু অসময়ে হঠাৎ বৃষ্টি। সেই সুযোগে ডাব বিক্রেতা ছাতার নিচে আশ্রয় নেয়া। বৃষ্টিবন্দী দুজনে মিলে এই শহরের ইয়াবা নিয়ে কথা বলা শুরু। ইয়াবাগুলি তো আর আপনাদের কক্সবাজারে নাই? টেকনাফ দিয়ে আসে, টেকনাফ দিয়ে, টেকনাফ মায়ানমারের ওই দেশ থেকে আসে। ওখানে টেকনাফগুলো করে তো 70 মধ্যে 80 জন ওই রকম ব্যবসার মাঝে জড়িত। একটু পরে বৃষ্টি ধরে আসে, তখন কক্সবাজার শহরটা একটু ঘুরে দেখতে রিকশায় চেপে বসা। কিছু দূর এগুতে রিকশাওয়ালা বলতে শুরু করলো, মামা কিছু লাগবে, ছোট না বড়? হোটেল বয়, জেলের সন্তান, ডাব বিক্রেতা, এরপর রিকশাওয়ালা, সবারই একই অফার। এই তথ্যটি মনে নিয়ে সেদিনের মতো অনুসন্ধানী মনকে শান্ত করে ডুবন্ত সূর্যের সৌন্দর্য উপভোগ করার জন্য আবারও বালুকা বেলায়।
নতুন দিন, কক্সবাজারে টিম আন্ডারকভারের দ্বিতীয় দিন। আজ পুরোপুরি ঘোরাঘুরির মুডে টিম আন্ডারকভার। সেখানে আপনাদের যুক্ত করতে চাই, চলুন প্যারাগ্লাইডিং করি, মানে আকাশ থেকে সাগর আর পাহাড় সব একসাথে দেখি। আগেই বলেছি, দুই ভাগে ভাগ হয়ে টিম আন্ডারকভার পর্যটন নগরীতে অনুসন্ধানী। এক ভাগ যখন সাগর পাহাড় দেখায় মনোযোগী, তখন অন্য ভাগ গন্ধ শুকে শুকে ইয়াবার ডেরা খুঁজছে। খোঁজাখুঁজির অংশ হিসেবে আবারও রিকশায়। আগেরটার মতো এই রিকশাওয়ালাও ইয়াবা নিয়ে কথা বলতে বেশ আগ্রহী। যেটা বলতেছিলাম যে গুটি গুটি মুটি কিছু বুঝি না, টাকা দিবেন সব পাইবেন, কথা শুনো মামা, একটা কথাই শেষ। কি কইছি, ডাইরেক্ট জায়গায় নিয়ে যাবো, নিজে দেখে নিজে তর্জন করে নিয়ে গেলে। রিকশা চালানো আর পর্যটকদের জন্য ইয়াবা যোগান ও সেবন দুই করেন এই রিকশাওয়ালা। তার কথা বেশ স্পষ্ট। দুই আইটেমের আছে আর কি কি বললেন, একটা সুপার আছে, আরেকটা R7 আছে। এগুলো আসলে খায় কারা? এই উত্তরাঞ্চলের লোক বেশিরভাগ। আপনার গরুর দিক থেকে আসে, আপনার গরুর দিক থেকে আসে খাওয়ার লাগা। মনে করেন এদেরকে তো বিক্রি হয় এগুলো, আমরাও তো শিখছি যে মামাইদের থেকে, মাইন্ড করেন না না। রিকশাওয়ালার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকার মগপাড়ায় নাকি ইয়াবার রমরমা ব্যবসা। তথ্যকে সত্য ছবিতে রূপ দিতে সেই পথেই। মগপাড়ায় ঢোকা খুব একটা সহজ নয়, মোড়ে মোড়ে মগদের চেকপোস্ট। উত্তর দিয়ে মগেদের এলাকায় ঢুকে পড়া, তারপর কিছুক্ষণ এলাকা ঘুরে দেখা। ঘুরতে ঘুরতে আরেক যুবকের সাথে দেখা। তার শরীরে ট্যাটু ফ্যাটু আঁকা, চোখে মুখে নেশার বাসা বাড়ি। আলাপে জানা যায় তার নাম লুলু। আমাদের নাকি স্কুলিং নাকি আমি বইতে লাগছি। আমার নাম লোলো। লোলো লুলু আশা বললেই হবে। আপনার নাম কি? লোলো লুলু। কথা একটু এগুতেই সে আমাদের ছোট বড় হিসেব নিকেশ দিয়ে আলাপ শুরু করে। গতি লাগবে যে বড়টা নিয়ে গেছে। বড়টা কত? ছোটটা কত? বড়টা হচ্ছে 300। কত? 300। আপনারা এখানে দাঁড়িয়ে থাকেন, আছে তো খবর আছে? খবর আছে। লুলুকে ইয়াবা কেনার জন্য টাকা দিয়ে তার সাথে সাথে স্পটের দিকে যাচ্ছে ছদ্মবেশী আন্ডারকভার। প্রথমে যে যুবকের সাথে কথা হয়েছিল, সেই জায়গার পাশেই নীল রঙের একটি গেট। গেটের বাইরে থেকে হৃদয় নামে ডাকা হলো। ইয়াবা কেনার পর লুলুকে আরো বেশি সংখ্যক কেনার আশ্বাস দিয়ে সেদিনের মতো ফিরে আসা। হোটেল বয়, মাছির ছেলে, ডাব বিক্রেতা কিংবা মগপাড়ার লুলু, এরা সবাই খুচরা বিক্রেতা অথবা বড় বিক্রেতার খুদে চামচা। ছোট মাছের পরে এবার বড় সামুদ্রিক মাছ ধরার উদ্যোগ নিচ্ছে টিম আন্ডারকভার। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, তার মধ্যেই মেরিন ড্রাইভের পথ ধরে গাড়ি চলছে। একটু পরে নিরাপদ দূরত্বে গাড়ি রেখে অটোরিকশার যাত্রী আমরা। অটো থেকে নেমে হাঁটা পথ, হাঁটতে হাঁটতে পথের ধারে এক যুবকের সাথে দেখা। অচেনা শহর বন্দর, তাই যাকেই হাতের কাছে পাওয়া যায় তাকেই পরখ করতে ইচ্ছে করে। সেই ইচ্ছা থেকেই তার সাথে আলাপ শুরু। কি বলে? চাকমাপাড়া। চাকমাপাড়া, আচ্ছা আমি বলি ওই জায়গার ভিতরে যে ইয়াবা আবার এখানে তো পাওয়া যায়, সেটা আমরা সেটা করি যে ভাই, আমরা তো ওইটাই খুঁজতেছি। এখানে পাওয়া যায়, ওদিকে যাওয়া কিছু দরকার কি খাবার জন্য নেবেন নাকি? তো আপনাদের এখানে নেবেন না? খাবো 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 যে এখানে তো আছে, খাওয়ার জায়গা আছে, আছে সব আছে। হাইরে কপাল, যাকে ভালো ভেবেছিলাম তার ডালেও কুছ কালা হ্যায়। এই কৈশোর পেরিয়ে সদ্য যৌবনে পা দেওয়া যুবকও ইয়াবা ব্যবসায়ী। মনের দুঃখ মনে রেখে তার সাথে আলাপ চালিয়ে যাওয়া। 200 পিস যদি নেই, 200 পিস আপনারা 200 পিস যদি নাও ইয়া নেবে 9000 টাকা নেবে। 9000 90 টাকা করে না, 90 টাকা করে, 45 টাকা করে, 45 টাকা করে পিস পড়বে। এটা ছোটটা না বড়টা? এটা হলো ছোটটা, বড়টা তো আপনার এই 100 করে পড়বে। বড়টা 100 টাকা করে, 100 এরকম করে পড়বে। আচ্ছা চলেন আপাতত দুইটা নেই, তারপরে ওনার সাথে কথা হতে হবে। চলেন।
খুব কৌশলে তার স্থানীয় বসের সাথে দেখা করার জন্য চেষ্টা করতে থাকা, কিন্তু তেমন কোনো কাজ হলো না। দুইটা 80 টাকা করে 160 টাকা না, তো আপনি যদি 180 টাকা করে দেন এখানে আইনে দেবে। এখানে মানে কি আপনি এখান থেকে লোকে পারবেন যে আর কি টেকনাফ থেকে আনে, সে এখানে আসবে না, গাড়ি দিয়া মানে কি ও এখানে পৌঁছায় দেবে গাড়ি দিয়া। তার সাথে যদি আমি গিয়ে কথাবার্তা বলি আপনি সেটা পারবেন না। কেন? না না, আচ্ছা আপনি কত, আপনি তাহলে আর ব্যবসার কথা কার সাথে বলেন? আপনি ব্যবসা করবেন যে আপনি কত নেবেন? অনেক দেখা গেছে ফার্স্টের জায়গায় কম নিলাম, পরে দেখা গেছে ঢাকা যদি উনি পাঠাইতে পারে। আচ্ছা আপনি যদি ব্যবসা করেন আপনার কাছে 40 টাকা করে পাবেন, আমার থেকে নেবেন 40 টাকা করে। আমি আসলে মেন আপ চাইতেছি না, মেইনের কাছে যাইতে পারবেন না ভাই, মেইনের কাছে যাইতে পারবেন না। মেইনে ওকে দেবে, ও আমাকে দেবে, আমার থেকে আপনি নেবেন, সেরকম। মেইনের কাছে কিভাবে যাবো? তার মানে তারা এখানে এক ধরনের ভয়ের রাজত্ব কায়েম করে রেখেছে। সে যাই হোক, এদের ইয়াবা ডিলিংসের ধরন ধারণ দেখায় আপনাদের। এই যুবকের কাছে টাকা দিলে সে ফোন দিবে তার বসের কাছে। আনন্দ 2 পিস কত করে নিব? 80 টাকা করে নিবে ভাই। কল করবো নাকি না করবো? তাই কি 3 রানি ওদেরকে একটা দিয়ে দেই। সেই ফোন পাওয়ার পর একটা অটোরিকশা কয়েকজন গুন্ডা যাত্রীকে নিয়ে লোকেশনে আসবে। তারপর এইভাবে হাত বদল হবে মাল অর্থাৎ গুটি। টাকা পৌঁছে যাবে বসের কাছে আর সাগরেদরা পাবে কমিশন। আপনারা যদি আমার থেকে এখানে নেন, তোমাদের সাথে যাইয়া ওখানে পৌঁছায় দেবেন, একটু সাহায্য করবার, আর কি। আপনারা কি রোহিঙ্গা নাকি এই স্থানীয়? হ্যাঁ। কক্সবাজার শহরে ছোট বড় মাঝারি মিলিয়ে প্রায় 5000 ইয়াবা ব্যবসায়ী আছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, তাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে। বিরতির বিরহ শেষে টিম আন্ডারকভার আপনাদেরকে জানাবে পৃথিবীর সবচেয়ে নিপীড়িত জাতি রোহিঙ্গারা কিভাবে ইয়াবা ব্যবসার হাতিয়ার, তার অনুসন্ধানী গল্প। রোহিঙ্গা নামটির সঙ্গে জড়িয়ে আছে শত বছরের লাঞ্ছনার ইতিহাস। তাদের দুঃখের সঙ্গে সমবেত হয়ে বলছি, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বেশিরভাগেরই এক এবং একমাত্র ব্যবসা ইয়াবা বেচা কেনা। শুধু কথায় তাদের মন ভরে না, এবার তাদের জন্য রগরগে অনুসন্ধানী গল্প। গাড়ি চলেছে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের দিকে। আগের মতো সাংবাদিক বেশে নয়, ইয়াবা ব্যবসায়ী ছদ্মবেশে কাছাকাছি পৌঁছে গাড়ি থেকে নেমে অটোরিকশা, তারপর গন্তব্যে। পোশাক আশাকে পুরোদস্তুর লোকাল ভাব নিয়ে রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে যেতেই দেখলাম দুমুঠো খাবারের আশায় কোলে শিশু নিয়ে রাস্তার পাশে বসে আছে মা। সাহায্যের হাত পাচ্ছেন সবার কাছে। পথের ধারের এমন নির্মম দৃশ্য দেখতে দেখতে ঢুকে পড়া ক্যাম্পে। পলিথিনে মোড়ানো ছোট ছোট ঘর, যেখানে সোজা হয়ে দাঁড়ানো মুশকিল। এই গলি ও গলি পেরিয়ে প্রথমে ঘুরে দেখা রোহিঙ্গা পল্লী। ঘুরতে ঘুরতেই এক যুবকের কাছে ইয়াবার সম্পর্কে জানতে চাওয়া। প্রথমে কিছুটা সন্দেহের চোখে দেখলেও একটু পরে আশ্বস্ত হয়ে একজনের বাসা দেখিয়ে দেয় সে। লোকেশন মাফিক সেখানে পৌঁছে ঘরের বাইরে দাঁড়িয়ে তার নাম ধরে ডাকা। রফিক ভাই। তবে ঘর থেকে বেরিয়ে সে জানায় এখন আর বিক্রি করে না, তবে দরদাম জানে। কত করে নেব? কি বড় 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 150 টাকা করে নেব আর কি। আর ছোট ছোট 50। তাকে সাথে নিয়ে বর্তমানের সক্রিয় ইয়াবা বিক্রেতার বাড়িতে ছদ্মবেশী টিম। সেখানে পৌঁছে দেখলাম তারা নিজেদের ভাষায় টুকটাক কথা বলল। তাদের কথা শেষে আমাদের সাথে কথা হয়। চাওয়াটাকে পাওয়ায় রূপ দিতে বাইরে থেকে টাকা পাঠানো হয়। তার কিছুক্ষণ পর ভেতর থেকে মাল নিয়ে বের হয় একজন। শুধু মাল কিনলেই তো আর হবে না, ইয়াবার ইতিকথা তো জানতে হবে। তাই তাদের সাথে বন্ধুত্ব পাতানোর চেষ্টা সফল। আমাদের বাড়ি ওখানে ওই নতুন রাস্তার ওদিকে না, আমার বাড়ি একদম লাস্ট, ওখানে সীমান্তে লাস্ট বাড়ি যেটা, ওইখান থেকে লোকজন আনে উনি। আমার ওই দিক থেকে বার্মা থেকে মানুষজন আসে। তো ওখানে আপনারা পুলিশে আছেন? আপনার না আমি বই পাচ্ছি এই নিয়ে এখন সমস্যা নেই। কিসে আছেন আপনার? পুলিশে আছেন বিদায় আমি আপনার সাথে দেখা করতেছি না। তো এখানে কি কাজে আসছেন? বেড়াইতে আসছেন কোথার থেকে? আর ঢাকায় তো আমাদের এখনো মানুষ আছে।
আমাদের সুন্দরবন ওইদিকে মানুষ আছে। সেই সূত্রে চায়ের দোকানে এসে বসা। প্রথমে তারা আমাদের একটু সন্দেহ করতে থাকে প্রশাসনের লোক ভেবে। 300 পিসের মাল। আচ্ছা দেখা যাক না, আপনারা ঘুরে তুলেন। প্রশাসন আছে না, প্রশাসন গুলো আপনাদের মতো মালিকে নিয়ে আসে, বেশ ধরে আসে, তো এই জন্য মালিকে সত্য কথা বলতে চায়। আমাদের আন্তরিকতা আর পুরোদস্তুর ব্যবসায়ী ঢঙ্গের কথোপকথনে তাদের আস্থা ফেরে। আচ্ছা রাখুন, আগে সাদন তিন না 01837 76 75 93 আমার নাম আলাউদ্দিন ভাই। যার সাথে চা খাচ্ছি তাদের মধ্যে এই লোকটির নাম আলাউদ্দিন আর এর নাম সেলিম। আলাউদ্দিন মিয়ানমার থেকে রোহিঙ্গা আমদানি করে বাংলাদেশে আর তাদের হাতেই ইয়াবা ঢোকায়। আমি টাকা দিব, আপনি আবার বাসাতে থাকবেন, আমার সাথে আমার বাসাতে থাকবেন। এরপরে গিয়ে আপনি যদি কি বলেন যে 1000 আমার মানে কি এগুলো লাগবে, হ্যাঁ আপনার বাসার ঠিকানা দিয়ে দিবেন, হ্যাঁ কাগজের মধ্যে, ঠিক আছে? আপনি আবার বাসাতে থাকি যাবেন, তাহলে আপনার জিনিসগুলো আপনার মানে কি ঠিকানা মতো চলে যাবে, পৌঁছে যাবে। কথা দ্রুত ব্যবসা পর্যায়ে পৌঁছায়। তখন জানা যায় আলাউদ্দিনের শক্তি সামর্থ্য সম্পর্কে। কিভাবে তিনি ঢাকায় মাল পৌঁছান, কিভাবে সেটা নিশ্চয়তা দেন, তার সবই একে একে বলতে থাকেন তিনি। আমি আপনাকে এটাও পারবো, আমি ঢাকা থেকে দিতে পারতেছি, মনে করেন আমার ওখানে স্টক মনে করেন 200-300 হলে ওখান থেকে নেওয়া যাবে, সমস্যা নেই। আপনি যদি আমাকে এখান থেকে ক্যাশ করেন, আমি ওখানে এখন দিয়ে দিতে পারবো। আপনার যাত্রাবাড়ি থেকে সাইদাবাদ থেকে দিতে পারবো, যাত্রাবাড়ি মতিঝিল। আলাউদ্দিন আর সেলিমের বিশ্বাসকে কনক্রিটের মতো শক্ত করতে তাদের কাছ থেকে কেনা মাল সেখানেই সেবনের প্রস্তাব দেওয়া, তারাও দ্রুত রাজি। এরপর আলাউদ্দিনের শ্বশুর, যিনি একসময় সৌদি প্রবাসী ছিলেন, হাজী সাহেব, তার রুমেই সেবন করা শুরু হয়। সেলিম আর আলাউদ্দিনরা শুধু একা নন, তাদের মতো আরো প্রায় 1000 খানেক ব্যবসায়ী আছে এই রোহিঙ্গা পল্লীতে। তাদের নামধাম জানানোর পাশাপাশি তারা কেন এই ব্যবসায়, তার কারণ খুঁজে বের করবে এবার টিম আন্ডারকভার। দুদিন পরে আবারও সেই চেনা কায়দায় রোহিঙ্গা ক্যাম্পে টিম আন্ডারকভার। সেই একই গলিপথ, সেই একই ধরনের গন্ধ, একই দারিদ্র্যের নাগপাশে ঘেরা মানুষগুলোর মুখচ্ছবি। এদিন এদিক ওদিক না করে সোজা সেলিমের সন্ধান। তার মাল্টি কালারের ঘরে ঢুকে দেখা গেল আমাদের মতো আরো 2জন ইয়াবা ক্রেতা বসে আছে। চায়ে চুমুক না দিলে তো আর ব্যবসা বাণিজ্যের আলাপ জমে না, তাই গন্তব্য চায়ের দোকান। সেদিন আলাউদ্দিন নেই, শুধু সেলিম, তাই তার সাথেই ব্যবসার আলাপ শুরু। কথার ফাঁকে জানতে চাওয়া মাল আসে কিভাবে, কারা আনে। মায়ের মা যাওয়া যাবে না, ওখান থেকে লোকজন করে মানে এরকম মালামাল নিয়ে আসে না, ওইটা ওগুলো মানে কি আসতে পারে আর কি। নৌকাতে আসবে, তাই না? নৌকা পথে আসবে না, সাগর পথে আসবে না, সেটা দিয়ে আসো, ওরা মানে কি পাহাড়ের মধ্যে আসে। তাহলে ওইটা তো নদী না, না না এটা রাস্তা, কালভার্টের মতো আর কি। ওই কালভার্ট দিয়ে এসে মাল, হ্যাঁ লোহার একটা কালভার্ট আছে, হাইটা নিয়ে এসে পড়ে। কিন্তু হাইটে নিয়ে আসতে পারে বা সাতা দিয়ে নিয়ে আসে, কেউ পাহাড় থেকে নিয়ে আসে। একটি কথা বারবারই জানতে যায় সেলিম, আমরা ব্যবসা করব নাকি প্রশাসনিক সাহায্য নেব? যেটাই হোক না কেন প্রশাসনের কাজ করে যাবো, যদি ব্যবসা লাইনে আসলে ব্যবসা করে যাবো। আমার কথা হচ্ছে, আমি বলি শুনুন ভাই, আমার কথা হচ্ছে আপনারা যদি ঠিক থাকেন তাহলে মনে করেন আমি ঠিক, আপনারা যদি ঠিক না থাকেন তাহলে মনে করেন না না আমাদের, আমি বললাম না, কিন্তু বেইমানিটা আমাদের মানে কি সম্ভব না, বেইমানি কোনো দিকেই সম্ভব না, আমাদের পায়ের নিচে তো কোন মাটি। কিন্তু টিম আন্ডারকভারের মনে প্রশ্ন জাগে, রাস্তায় এত নিরাপত্তা, কিন্তু মাল ঢাকা থেকে শুরু করে সারা দেশে পৌঁছে দেওয়ার এই গ্যারান্টি দ্বারা কিভাবে দেয়? পাঠাবেন কিসে ওইটা বলতে হবে না, মানে কি আপনার ঠিকানা মতো জিনিসগুলো দিয়ে ঢাকা হোক, আপনি যেখানে বলেন রানিং একটা খরচ আছে, ওগুলো যদি আপনি দিয়ে দিন। আমি কোথার থেকে যাবো, কোন জায়গার থেকে যাবো সেটা আমি আপনাকে বলবো না, আপনি ঠিকানাগুলো দিয়ে দিন, ঠিকানা মতো আপনার জিনিসগুলো দিলে মানে আমি ওখান থেকে রিং করবো, দাদা আপনি কোথা, আমি বাসা, তাহলে আপনি ঠিকানা মতো জিনিসগুলো দিয়ে দেবেন। 1000 পিসের সমস্যা হবে না তো? হবে না। ওকে ডান। এটা আমার কাছ থেকে না থাকলেও কিন্তু আপনারা আমার বাসাতে থাকবেন, আপনার মানে কি যেন আমি আপনার কাছে বলতে পারবো,
ঠিক আছে, বুঝতে পারছি। আলাপ একটু এগুতেই সেলিম টিম আন্ডারকভারকে গাঁজা সেবনের অফার দেয়। গাঁজা খেয়ে রাজা হতে একটু দূরে যেতে হবে পাহাড়ের ওপর। কোন স্টিক খাওয়ার পরে আপনি মানে আমাকে সিদ্ধান্তগুলো দেবেন। সেখানে পৌঁছে জানতে চাওয়া এখানে ব্যবসা করে কারা কারা। ইয়াবা মূলত তো আপনারই বিক্রি করতেছেন না, আর কেউ করে? অনেকজন আছে। এটা তো আমরা তো মনে করো আমি খাই, খাওয়ার জন্য আমি 20-50 পিস যদি আমি আনি, ওটা মানে কি খাবো, আর মানে কি আমাদের বন্ধু বান্ধব আছে ওরা যদি খায় তাহলে ওদেরকে দিই, ঠিক আছে। যদি কি বড় ব্যবসা যদি কেউ এখানে করতে হয় সেটাও একজন পাঠিয়ে। অনেক কথা আর তথ্য উপাত্ত সংগ্রহের পর মুখ্যম প্রশ্নটি করা, কেন তারা ইয়াবা ব্যবসায়ী? বাবা বিক্রি করেন, ইয়াবা বিক্রি করে টাকা লাভ হয় না? আসলে এই টাকা কি করে? ওই টাকা দিয়ে বাজার চলে, যদিও আমার তো মানে কি কোনো বাইরের ইনকাম আসে না। উত্তর শুনে কিছুক্ষণ চুপ করে থাকা ছাড়া আর কোনো কথা ছিল না মুখে। সে যাই হোক, রোহিঙ্গা পল্লীতে অনুসন্ধান শেষে একটা বিষয় চূড়ান্ত হলো, টেকনাফ থেকে রোহিঙ্গা পল্লী হয়ে কক্সবাজারে এসে পৌঁছায় প্রতিবেশী দেশের মরণ নেশা স্ট্রবেরি স্বাদের ইয়াবা। টেকনাফের টাকায় বলে যে মানে কি নাপ নদী, আর এখান থেকে যেটা আছে ওইটাকে বলে যে মানে কি লাল নদী। আচ্ছা, নাফ নদী বাদ লাল নদী দিয়ে মাল আসে। মায়ের মার রেট এখন মানে কি 35 টাকা বা, হ্যাঁ 2 টাকা কম 38 টাকা, মানে কি 48 টাকা চলে। তাহলে আমি সব আপনাকে বললাম, ঠিক আছে। আমি বললাম যে মায়ের মার রেট যেটা আছে এটা এখান থেকে নেওয়া যায়, কেন মায়ের মা এখান থেকে পাশাপাশি। তারপর বিভিন্ন হোটেলের বন্ধ রুমে চলে বাবা সেবনের এইরকম মহোৎসব। কক্সবাজার শহরের কিশোর কিংবা মগপাড়ার লুলু অথবা রোহিঙ্গা পল্লীর আলাউদ্দিন সেলিমরা কিভাবে রাতারাতি মানুষ থেকে ইয়াবা ব্যবসায়ী হয়ে উঠছে তার অনুসন্ধানী গল্প থাকবে টিম আন্ডারকভারের পরের পর্ব অপারেশন টেকনাফে। আপনি তো দেখলাম মায়ানমার পর্যন্ত পৌঁছে গেছে। আমরা তো এখানে চুরি করে আসে। এটাই হচ্ছে মূলত আপনার ইয়াবার মূল ঘাঁটি। চুরি করে এখান থেকে দেখে শুনে তারপরে পাস হয়ে যায়। বড়টা কত? 110 টাকা মায়ানমার থেকে আনে। আমি সিস্টেম করিয়া দেব, আপনার গায়ে থাকবে না, এরকম সিস্টেম আমি করিয়া দেব যদি নেন।